প্রিয় শিক্ষার্থীরা, আহ, সবাই কেমন আছো তোমরা? জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আহ, যে লেকচার 4-এ যে বিষয় নিয়ে তোমাদের আলোচনা করা হবে তা হচ্ছে তাপ সঞ্চালন। তোমরা জানো যে তাপ গতিবিদ্যা ও বিকিরণ কোর্সের এটি তৃতীয় অধ্যায় রয়েছে। তাহলে কাল বিলম্ব না করে আজকে মূল আলোচনায় চলে আসি। শিক্ষার্থীরা, তোমরা যারা উপস্থিত রয়েছো তার মধ্যে থেকে এখানে নামগুলো উল্লেখ রয়েছে। এখন আমরা আজকের যে পাঠ রয়েছে, আজকের পাঠের আলোচ্য সূচিকে আমরা এভাবে সাজাতে পারি: তাপ সঞ্চালনের সূচনা আলোচনা, তাপের রৈখিক প্রবাহ, আহ, লি এর পদ্ধতি, তাপ পরিবাহকত্ব নির্ণয়ের লুই এর পদ্ধতি, এবং বিভিন্ন পরিবহনের ক্ষেত্রে তাপ পরিবহন গুণাঙ্কের রাশিমালা প্রতিপাদন। তাহলে আজকে এই আলোচনা অনুযায়ী আমাদের পাঠে আসি। প্রিয় শিক্ষার্থীরা, তাপ সঞ্চালন তাপ সঞ্চালন সম্পর্কে তোমরা আগেই অবগত আছো। তাপ সঞ্চালন কি তোমরা জানো যে তাপ নিম্ন উষ্ণতার স্থান থেকে উচ্চ উষ্ণতার স্থানে যে সঞ্চালিত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় তাপ সঞ্চালন। এখন এই তাপ সঞ্চালনের 3টি প্রক্রিয়া রয়েছে, এটাকে 3 ভাবে বলা যায়। তাহলে এগুলো হচ্ছে পরিবহন, পরিচলন ও বিকিরণ। তোমরা জানো যে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ যখন সঞ্চালিত হয়, এখানে দেয়া আছে আহ, তাকে বলা হয় পরিবহন। এই পরিবহন পদ্ধতিতে কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ যখন সঞ্চালিত হয়, এখানে যে কঠিন পদার্থের অণুগুলো একটি অণু আরেকটি অণুকে তাপ শক্তি স্থানান্তর করে, কিন্তু অণুগুলোর স্থান পরিবর্তন করে না। তারপরে রয়েছে পরি এখানে দেখো যে নিচের যে চিত্রটি রয়েছে, এখানে দেখো যে কোনো একটি পাত্রকে যখন গরম করা হয় তার হাতল গরম হচ্ছে। তাহলে এই যে কঠিনের স্পর্শে দেখবা যে কতক্ষণ পরে আহ, তোমার হাতেই এই তাপটা আহ, অনুভূত হচ্ছে। তার মানে তোমরা বুঝতে পারবে যে এই অণুগুলো কিন্তু স্থানান্তর হচ্ছে না, শুধু আহ, কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চালিত হয়ে তোমার হাতে হাতে সঞ্চালিত হচ্ছে। এরপরে রয়েছে পরিচলন। পরিচলন হয় বায়বীয় এবং তরল উভয় পদার্থের। এই প্রক্রিয়াটি কিরকম? এটাকে ইংরেজিতে বলা হয় কনভেনশন। কনভেনশন প্রক্রিয়াটি কিরকম? এখানে দেখো যে তরলের বা বায়বীয় পদার্থের যে অণুগুলো রয়েছে, অণুগুলো উপরের যে অণু থাকে তা হলো শীতল অণু, আর নিচের যে অণুটি রয়েছে তা হলো এখানে উষ্ণতার অণু। এখন এই উষ্ণতার অণু যখন গরম হয়ে যায়, উপরে এই অণুটি উপরের দিকে চলে যায় এবং এটা খাড়াভাবে উপরের দিকে চলে যাবে, খাড়াভাবে চলে যাবে। তাহলে উপরের যে শীতল অণুটি রয়েছে সেটা আবার খাড়াভাবে নিচে চলে আসবে। এভাবে করে সমগ্র পাত্রের একটি স্টেডি তাপমাত্রা অর্জন করে। এভাবে পরিচলন পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়ে থাকে। এরপর রয়েছে বিকিরণ, যেখানে জ্বর মাধ্যমের সাহায্য ছাড়াই তাড়িত চুম্বক তরঙ্গ আকারে তাপ সঞ্চালিত হয়। যেমন সূর্য থেকে আমরা যে তাপ পেয়ে থাকি সেটা হলো বিকিরণ পদ্ধতিতে, এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। এখন এই পাত্রে দেখো চুলোর তুমি বার্নারে যখন বা আহ, এখানে চুল্লিতে যখন আগুন দিচ্ছ, তুমি কিন্তু পাশে দাঁড়িয়ে কিন্তু তাপটা পাচ্ছ। এখানে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না, তোমার হাতেই চলে আসে। এখন একটা প্রশ্ন আছে, তুমি যদি একজন লোক এখানে হাত রাখে, একদম চুলোর উপরের দিকে হাত রাখে এবং পাশে হাত রাখে, কোন জায়গায় গরম বেশি লাগবে? এটা এটা আমি এখন বলে দেই কোন জায়গায় গরমটা বেশি লাগবে। যখন এখানে উপরের দিকে হয় তখন কনভেনশন পদ্ধতি অর্থাৎ পরিচালন পদ্ধতিতে তাপ পাবে, আবার বিকিরণ তাপও কিন্তু সর্বদিকেই হয়। তাহলে বিকিরণ পদ্ধতি এখানে কনভেনশন এবং প্লাস হচ্ছে বিকিরণ, দুই তাপই পাবে, এই জন্য উপরে হাত রাখলে বেশি গরম অনুভব হয়। তুমি এটা প্র্যাকটিক্যালি বাসায় কাজ করে দেখতে পারো। এবং পাশে হলে কিন্তু আর, কারণ কনভেনশন কিন্তু পাশে ওভাবে সঞ্চালিত হয় না, এটা খাড়া উপরের দিকে সঞ্চালিত হয়, উল্লম্ব দিকে। তাহলে এটা মনে হয় তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুই পদ্ধতির তাপই কিন্তু উপরের দিকে পাচ্ছে, আর পাশে পাচ্ছে শুধু রেডিয়েশন বা বিকিরণ পদ্ধতির তাপ। তাহলে এই বিষয়টা আমরা জানি, এটা আমরা এখানে রিক্যাপ করে নিলাম। এখন আমরা পরবর্তী আলোচনায় আসি। শিক্ষার্থীরা, এখন তাপ পরিবহন গুণাঙ্কের ধারণা দিব। এখন কঠিন পদার্থের মধ্যে দিয়ে
এটার ধারণা নিতে হলে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ যে সঞ্চালিত হয় সেই ধারণা থেকে আমরা এটাকে নিতে পারি। এখন মনে করো এখানে একটি কঠিন পদার্থের কথা বিবেচনা করা আছে যেটা তোমরা চিত্রে দেখতে পাচ্ছ। এই চিত্রের এখানে একটা প্রান্তের নাম দিলাম হচ্ছে মনে করো x, আর একটা প্রান্তের নাম দিলাম y। এরা ২ টা সমান্তরাল প্রান্ত। এদের মধ্যবর্তী পুরুত্ব বা দূরত্ব হলো x। এখানে x দেয়া আছে এবং এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a। তাহলে এই রকমের যদি হয় তাহলে এই প্রান্ত x প্রান্ত হলো গরম বা উষ্ণতর প্রান্ত আর y হলো ঠান্ডা প্রান্ত। তাহলে এই পদার্থের মধ্য দিয়ে তাপ সঞ্চারিত হয়। এখন এই ২ প্রান্তের তাপমাত্রা পার্থক্য হলো ডেল্টা থিটা। তাহলে এখানে অ্যা পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে, যে তাপ এর মধ্য দিয়ে সঞ্চারিত হবে t সময়ে, তাহলে এটা কিভাবে সম্পর্কিত হয়? তা হলো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক, ২ প্রান্তের তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক এবং সময়ের সমানুপাতিক। এবং সমানুপাতিক হলে মনে করো যে সমান অনুপাতে একটি মান বাড়লে অপরটির মানও বেড়ে যায়। আর মধ্যবর্তী যে দূরত্ব বা পুরুত্বের ব্যস্ত আনুপাতিক। তার মানে ২ প্রান্তের তাপ যখন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে সঞ্চালিত হয়, ২ প্রান্তের দূরত্ব যত বা পুরুত্ব বাড়বে তত তাপ পরিবহনের পরিমাণটা কমে যাবে। এই হলো সম্পর্কিত। তাহলে এই সম্পর্ক যদি সমানুপাতিক চিহ্ন যদি উঠিয়ে দিয়ে আমরা সমান চিহ্ন দিয়ে লিখি তাহলে এভাবে আমরা একটা সূত্র আকারে লিখতে পারি। তোমরা এই সূত্রটা নোট করে ফেলো, সকালে খাতায় নোট করে ফেলো। এখনই লিখে ফেলো। তাহলে এই কঠিন পদার্থের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তাপ সঞ্চালিত হলে এই সমীকরণ দ্বারা আমরা এটাকে প্রকাশ করতে পারি। এখন এখানে রাশিগুলোর পরিচয় আমি আগেই দিয়েছি। এখান থেকে এই দেখো একটা সমানুপাতিক ধ্রুবক আসে। এই সমানুপাতিক ধ্রুবকটার নামই হলো আমাদের তাপ পরিবহন গুণাঙ্ক বা এখানে তাপ পরিবহন গুণাঙ্ক। তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন মনে জাগে তাহলে তোমরা এখানে যেহেতু অনলাইন সিস্টেমে এখানে তোমাদের একটা সুবিধা আছে, এখানে চ্যাট বক্স যেয়ে সেখানে তুমি লিখে রাখতে পারো অথবা আমাদের প্রশ্ন উত্তর পর্বে প্রশ্ন করে তোমাদের সমাধান নিতে পারবে। এখন দেখো শিক্ষার্থীরা, এখন দেখো আমরা কে এর সংজ্ঞায়ন করতে চাই। তাহলে সংজ্ঞায়ন করতে চাইলে এখানে x আর এই যে এ, ডেল্টা থিটা এবং টি, এই ৪ টা রাশিকে যদি ইউনিট হিসেবে ধরি, এক হিসেবে ধরি, তাহলে দেখো কিউ ইকুয়াল টু কে লেখা যায়। তার মানে পরিবহন তাপটাই তখন কে এর সমান হবে। তাহলে এটা যেকোনো একটা পদার্থের ক্ষেত্রে নির্ধারিত। তাহলে এই পদার্থের ক্ষেত্রে কে এর সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি। তোমরা খুব নোট করে নাও, কারণ এটার সংজ্ঞাটা যদিও আ একটু বড় করে লিখতে হয়, সেজন্য এটা মনে ভুল হতে পারে। এজন্য আমরা এই সূত্র অনুসারে আমরা যদি লিখি তাহলে আর ভুল হবে না। এখানে দেখো একক পুরুত্ব, এই যে এক্স, এই দেখো একক পুরুত্ব এবং ক্ষেত্রফল বিশিষ্ট এই যে এ, একক ক্ষেত্রফল বিশিষ্ট কোন পদার্থের খণ্ডের ২ সমান্তরাল বিপরীত পৃষ্ঠের ২ সমান্তরাল বিপরীত এক্স আর ওয়াই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য ১ একক বজায় রাখতে, তাপমাত্রার পার্থক্য ডেল্টা থিটাকে 1 বানানো হলো। রাখতে যে পরিমাণ তাপ উষ্ণ পৃষ্ঠ হতে, মানে উষ্ণ পৃষ্ঠ হলো এক্স, পৃষ্ঠ হতে শীতল পৃষ্ঠের দিকে প্রতি সেকেন্ডে সঞ্চারিত হয় তাকে ওই পদার্থের তাপ পরিবহন গুণাঙ্ক বলা হয়। তাহলে এভাবে তোমরা সংজ্ঞা দিতে পারবে নিঃসন্দেহে নির্ভুলভাবে, এবং এটা তোমরা জানো কুইজের প্রশ্নে তোমরা উত্তর করতে সক্ষম হবে। এর থেকে যদি এটা আহ, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে তাহলে একক মাত্রা এর সাথে সংযুক্ত করতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি এর একক। তাহলে একক যদি বের করতে চাই তাহলে আমাদের সমীকরণ আমাদের জানা আছে। তাহলে এই যে কিউ এক্স এ ডেল্টা থিটা টি, কিউ হলো তোমরা জানো শক্তি, তাহলে শক্তির একক হলো জুল, এক্স হলো মিটার, এ হলো মিটার স্কোয়ার, আর কে এসআই এককে ডেল্টা থিটা মানে তাপমাত্রার পার্থক্যের একক হলো কেলভিন এবং সময়ের একক হলো সেকেন্ড। তাহলে এই মানগুলো যদি বসিয়ে দিই এইভাবে একটা একক আসে। এখন জুল পার সেকেন্ডকে আমরা ওয়াট লিখতে পারি। তাহলে তাপ পরিবহন গুণাঙ্কের একক হলো ওয়াট পার মিটার পার কেলভিন। তাহলে এভাবে আমরা পরীক্ষায় আসলে উত্তর করতে পারবো। এবং সেক্ষেত্রে যদি বলা হয় যদি কুইজে আসে এককটি লেখো তাহলে তুমি শুধু এটুকু লিখলেই হবে। আর যদি পরীক্ষা তাহলে বের করতে হবে না, তোমরা এই ভুলগুলো করো যে টু দি পয়েন্টে উত্তর করবা, কারণ ফিজিক্স এর ক্ষেত্রে তোমরা যদি অতিরিক্ত লিখতে যাও তো সেক্ষেত্রে ভুল হলে কিন্তু মার্কস কাটা যাবে। টু দি পয়েন্টে উত্তর করবে। যদি সংক্ষিপ্ত প্রশ্ন আকারে থাকে যে একক নির্ণয় করে দেখাও, তাহলে এককটা এভাবে সমীকরণ দিয়ে নির্ণয় করে দেখাবে, যেটা আমি এখানে স্ক্রিনে তোমাদের দেখিয়েছি এভাবে। এখন
শিক্ষার্থীরা মাত্রাকে যদি বের করতে চাও তাহলে k এর মাত্রা এখানে দেখতে পাচ্ছ k equal to qx a ডেল্টা থিটা t। তাহলে এখানে যদি আমরা q এর শক্তির মাত্রা যদি বসাই, তোমরা এটা জানো শক্তির মাত্রা। তারপর হলো এটা হলো লেন্থ, x এর মাত্রা, ক্ষেত্রফল, এই মাত্রাগুলো যদি বসিয়ে দিই তাহলে এভাবে একটা মাত্রা পেয়ে যাই। তাহলে এই মাত্রাটা এখন থার্ড ব্র্যাকেট দিতে হবে। তোমরা জানো মাত্রা সমীকরণ থার্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এভাবে করে আহ তাপ পরিবহন গুণাঙ্কের মাত্রা সমীকরণও বের করতে পারি। এটা অবশ্যই তুমি বাসায় লিখবে এবং না দেখে লিখে প্র্যাকটিস করবে। আচ্ছা, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর আসি আরেকটি বিষয়, শিক্ষার্থীরা, তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা। তোমরা এখন খাতায় নোট করে লেখো, তাপ ব্যাপনতা বা তাপমাত্রিক পরিবাহিতা। তাহলে এটা কি হবে? তাহলে এইটাকে যদি আমরা ব্যাখ্যা করতে চাই তাহলে আমাদের দুইটি বিশেষ পদ সম্পর্কে বা অবস্থা সম্পর্কে জানার আমাদের আগেই দরকার। সেই দুইটা হলো, একটা হলো স্থিতিপর্ব অবস্থা, আর একটা হলো স্থিতা অবস্থা। একটা হলো ভেরিয়েবল স্টেট আর একটা হলো স্টেডি স্টেট। দেখো, একটা কঠিন পদার্থের মধ্যে দিয়ে যখন তাপ সঞ্চালিত হতে থাকে তখন এক অণু আর এক অণুকে তাপ সঞ্চালন করে থাকে। তোমরা এটা জেনেছ। তাহলে এভাবে যদি তাপ সঞ্চালিত হয় শিক্ষার্থীরা, তাহলে এভাবে সঞ্চালিত হয় যে যে অবস্থায় দণ্ডের যে কোনো স্তর, তাহলে এক স্তর থেকে আরেক স্তরে তাপ এভাবে সঞ্চালিত হয়, তাহলে পূর্ববর্তী স্তর হতে তাপ পরিবহন করে থাকে। তাহলে এই যে অবস্থা যতক্ষণ না এরকম তাপ সঞ্চালিত হতে থাকবে একদম ইনফিনিটি ডিসটেন্স পর্যন্ত, তাহলে এই অবস্থাকে বলা হবে স্থিতিপূর্ব অবস্থা বা ভেরিয়েবল মানে তাপ সঞ্চালিত হচ্ছে, ভেরি করতেছে, তাপ এখনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় স্থির হয়ে যায় নাই। আচ্ছা, এরপর হলো স্থিতি স্থিত অবস্থা। স্থিত অবস্থা কোনটা? সেটা হলো স্টেডি স্টেট। তাপ একবারে মনে করো একটা নির্দিষ্ট প্রান্ত পর্যন্ত, এখানে এই প্রান্ত থেকে মনে করো এখানে একটা প্রান্ত, তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে তাপ সঞ্চালিত, তাহলে এই তাপ এখানে গরম প্রান্ত থেকে এখানে সঞ্চালিত হতে আসবে এবং একটা পর্যায়ে যেয়ে দেখবে যে ওই তার পূর্ববর্তী স্তরের যে তাপ থাকে তার সমান হয়ে যায়। তাহলে এই অবস্থাকে বলা হয় স্টেডি স্টেট। ওকে, তাহলে আমরা এটা জানলাম। তাহলে এই দুইটা টার্ম তোমরা বুঝতে পেরেছো। তাহলে যে তাপ যখন একটা তাপ পরিবহন হতে হতে থাকে তখন হলো এটা হলো স্থিতি পূর্ব, আর যখন এটা হয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রা অর্জন করে তখন এটাকে বলা হবে স্টেডি স্টেট। এখন শিক্ষার্থীরা, এখন এই তাপমাত্রিক পরিবাহিতার সংজ্ঞা আমরা এভাবে দিতে পারি। স্থিতি পূর্ব অবস্থায় পদার্থের ভিতরে যে হারে তাপের পরিবর্তন ঘটে তাকে বলা হয় তাপ পরিবাহিতা বা তাপ ব্যাপনতা। এটাকে এইচ দ্বারা প্রকাশ করা হয়। গাণিতিক সংজ্ঞা যদি আমরা দিতে চাই তাহলে এটা দিতে পারি। এখানে কে এস হলো এখানে হচ্ছে আপেক্ষিক তাপ, আর রো হচ্ছে ঘনত্ব, যে পদার্থ নিয়ে আমরা আলোচনা করছি তার ঘনত্ব। তাহলে আমরা যদি এই এককগুলোকে বসাই তাহলে এই হলো ওয়াট পার মিটার পার কেলভিন, আর এস হলো জুল পার কেজি পার কেলভিন, আর রো হচ্ছে তোমরা জানো ঘনত্বের একক। তাহলে এভাবে বসিয়ে দিলে এভাবে একটা সমীকরণ আসে, কাটাকাটি করার পরে আমরা এটা পেয়ে যাই মিটার স্কয়ার পার সেকেন্ড। শিক্ষার্থীরা, এই অনুসারে আমরা যদি সাজাই, তোমরা এখানে বাসায় এটা ডিটেলস তোমরা করবা, সেক্ষেত্রে তাপমাত্রিক ব্যাপনতার বা পরিবাহিতার এভাবে তুমি এইচ এর মাত্রা সমীকরণও বের করতে পারবা আশা করি। তাহলে আমার মনে হয় বিষয় দুইটা বুঝতে পেরেছো। তোমাদের একটা কাজ আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এটা আমি যদিও উল্লেখ করিনি, সেটা হলো তাপমাত্রিক পরিবাহিতা বা তাপ ব্যাপনতার সাথে তাপ পরিবাহকত্বের ৪ টি পার্থক্য বা ৩ টি পার্থক্য শিখবে। এটা খাতায় পাশাপাশি লিখে নোট করে ফেলবা। ঠিক আছে? যেহেতু এই ধারণা পেয়েছো, এই ধারণা থেকে তোমরা আশা করি লিখতে পারবা। শিক্ষার্থীরা, এখন আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনায় আসতে যাচ্ছি। তোমরা সেই আলোচনায় খুব মনোযোগ সহকারে বিষয়টি নিবে। আর এখন যারা তোমরা ক্লাস করছো, তোমাদের যদি আগেও পূর্ববর্তী সময় যদি পড়া থাকে, তারপরেও এটা রিভিশনের জন্য হলেও তোমরা এটা পড়ে নিবে। এটা হলো তাপের রৈখিক প্রবাহ এবং ফোরিয়ার সমীকরণ। এই সমীকরণটা পরীক্ষায় ফোরিয়ার সমীকরণ নির্ণয় করার জন্য বলা হয়ে থাকে, আর এর সমাধানও নির্ণয় করার জন্য বলা হয়ে থাকে। তাহলে আমরা এটাকে আমরা দেখতে চাই। এখানে একটা চিত্র দেয়া আছে, তোমরা চিত্রটা দেখতে পাচ্ছ। এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা পদার্থ এম প্রান্ত থেকে উষ্ণ প্রান্ত, এটা হলো উষ্ণ প্রান্ত থেকে তাপ
সঞ্চালিত হচ্ছে, এদিকে সঞ্চালিত হচ্ছে, তাপ সঞ্চালনের দিক। তাহলে তাপ সঞ্চালিত হয়ে এই GH একটা আ ব্যাবকলিত অংশ মানে ক্ষুদ্র অংশের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে N প্রান্তের দিকে সঞ্চালিত হচ্ছে। তাহলে এরকম একটা পদার্থের খণ্ড বিবেচনা করো। ঠিক আছে? এখন মনে করো কঠিন পদার্থের। তাহলে এখন এই পদার্থের যে x এর এই জায়গায় x এর মান হলো x equal to 0। এখন এই G প্রান্তে যখন চলে আসলো তখন x equal to x। এখন এই যে ক্ষুদ্র অংশ GH এই ক্ষুদ্র অংশের জন্য x প্লাস ডেল x এটুকু। এইটুকু হলো কেন যুক্ত হবে? কারণ এই পর্যন্ত x আর এইটুকু হলো ডেল্টা x যোগ হলো। তাহলে আ এই জায়গার তাপমাত্রা কতটুকু হবে? এটুকু আমরা লিখতে পারি। তাহলে এইটা লিখলে এভাবে তাপ সঞ্চালিত হচ্ছে। তাহলে আমার মনে হয় চিত্রটা তোমরা বুঝতে পারছো। তাহলে এখন এই চিত্র অনুসারে যদি আমরা ব্যাখ্যায় আসি, গাণিতিক ব্যাখ্যা সমীকরণ প্রতিষ্ঠার লক্ষ্যে, তাহলে আমরা এভাবে লিখতে পারি। মনে করি পরিপার্শ্বের সাপেক্ষে জি স্তরের তাপমাত্রা, জি মানে কি? যেখানে তাপটা একটা স্তরের মধ্যে যখন প্রবেশ করবে, তাপটা মনে করো এভাবে আছে, একটা স্তরকে খাড়াভাবে ধরি। এই স্তরের মধ্যে ঘুরে আরেকটা স্তরে যাবে। তাহলে এই যদি হয়, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রা ধরলাম থিটা। শিক্ষার্থীরা দেখো থিটা। আচ্ছা। এখন উক্ত স্থানে তাপমাত্রার অবক্রম। তাহলে তাপমাত্রার অবক্রমকে বলা হয় টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তার মানে দূরত্বের সাপেক্ষে তাপমাত্রার পার্থক্য, পরিবর্তন। তাহলে এটাকে ঋণাত্মক, যেহেতু তাপমাত্রার পরিবর্তন কি হয়? দেখো, দূরত্ব যত বাড়বে আস্তে, আস্তে পরে উষ্ণ থেকে শীতলের দিকে যাবে। একটা পর্যায়ে যখন একদম অনেক দূর বড় ডিসট্যান্স এর হবে তখন সেক্ষেত্রে কিন্তু তাপ 0 হয়ে যাবে। কারণ হচ্ছে কি? ১ম দিকে যেমন একটা গরম করলাম, ১ম দিকে যে তাপ থাকবে পরের দিকে কিন্তু তাপ আবার কমে যাচ্ছে। তাই না? সেক্ষেত্রে আমরা এটাকে মাইনাস চিহ্ন ব্যবহার করি এই অর্থে। এভাবে এইচ স্তর মানে ২য় যে স্তর, এই যে এইচ স্তর, খেয়াল করবা। জি স্তরেরটা হলো ১ম আর এইচ স্তরের হলো ২য় অংশ। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা ধরা হয়েছে এতটুক। এটা আমরা ডিফারেনশিয়াল ফরমেটে লিখলাম। তাহলে উক্ত স্তরের অবক্রমটা দেখো, অবক্রমটা কি লেখা যায়? d/dx মানে যে থিটা পাবে তাকে d/dx। এখানে থিটা হচ্ছে আমরা থিটা প্রাইম হিসেবেও দেখাতে পারি। তাহলে এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই ২ টাকে সম্পর্কে কোনো প্রশ্ন আছে কিনা দেখো, এই যে ২ অবক্রম। তাহলে এই অবক্রম যদি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে আমরা দেখাতে পারি, শিক্ষার্থীরা তোমরা এখানে দেখো, আম আ যদি দ্বন্দ্বটি প্রসেসের A এবং উপাদানের তাপ পরিবাহকত্ব K হয়, তাহলে G স্তরে প্রবেশের হার, তাহলে আ Q1 = -KA dθ/dx লেখা যায় কিনা? সেক্ষেত্রে লেখা যায় তো নাকি? এটা কিভাবে লিখলাম? তাহলে তো তোমরা একটু মনোযোগী হও। কারণ এখানে দেখো KA dθ/dx এই মাইনাস চিহ্ন তো আগেই বলেছি বিভব অবক্রমের জন্য আসে। আর এক্সট্রা কিন্তু ছিল ওই সমীকরণ। এটা কোথা থেকে লিখলাম? একটু দেখে আসি। এখানে দেখো এই জায়গায় এই সমীকরণটাকে প্রয়োগ করে। এই যে দেখো এক্স এটা এটা হলো d থিটা আর এটা হলো dx ডিসট্যান্স এর সাথে। তাহলে এখানে আর একক সময় যখন বলা হয় হার, তাহলে এইখানে t কিন্তু ভাগ হয়ে যায়। এই অর্থে লেখা যায়। তাহলে তোমরা এটা বুঝতে পারছো? এখন আমরা এখন এখান থেকে এটাকে দেখাই, তাহলে এটাকে লেখা যায়। তাহলে আমরা এটাকে একটা সমীকরণ দিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ ১ নং সমীকরণ। তাহলে এটা ১ নং সমীকরণ আকারে আছে। অ্যাম তোমরা দেখতে পাচ্ছ। তাহলে x অ্যা অ্যা এখানে x বৃদ্ধি পেলে আ থিটার মান হ্রাস পায় বলে নেগেটিভ চিহ্ন ব্যবহার করা হয়েছে। ওই ব্যাখ্যাটা দেয়া আছে যেটা আমি মুখে বললাম। হ্যাঁ? তাহলে এটা যদি হয়, শিক্ষার্থীরা এখন একটু আরেকটা কথায় আসি। তোমরা এখানে দেখো এইচ স্তর হলে তাপ নির্গমনের হার। তাহলে এই এইচ স্তর হলে কি? ২য় স্তর। তাহলে এই স্তরে তাপ প্রবেশ করে এই স্তর থেকে নির্গমন হচ্ছে। তাহলে এই স্তর থেকে নির্গমন হচ্ছে, তাহলে এইটা নির্গমনের হার Q2। তাহলে Q2 তাহলে ওখানে আ আমরা কি পাবো? এটা ২য় স্তর। তাহলে ১ম স্তরেরটা বসিয়ে দিচ্ছি। দেখো সব রাশিমালা একই আকারে বসিয়েছি। এটাকে গুণ করে দিছি এই ২ টার মধ্যে। তাহলে এভাবে ২ টা সমীকরণ হয়। এটা ২ নং সমীকরণ। তাহলে ১ আর ২ নং সমীকরণ তোমরা বুঝতে পেরেছো? এখন আমাদের শিক্ষার্থীরা এখানে দেখো, তাহলে প্রতি সেকেন্ডে GH অংশে শোষিত তাপ। তাহলে এখানে হলো Q1 আগে পেয়েছিলাম ১ নং থেকে, আর এটা হলো Q2। ২ টার পার্থক্য হলো এই অংশে যে তাপ, তাহলে এই ২ টা অংশের যে ডিসট্যান্স আছে এখানে যে তাপটা প্রবেশ করলো এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশের মধ্যে
তোমাদের তোমরা দেখতে পাচ্ছ কিনা? এখানে দেখো ২ অংশের মধ্যে তাপের যে তারতম্যটা হয়। এখন আ এখান থেকে আমরা একটু বিষয়ে তোমাদের দেখাতে চাই। আ তাহলে সেক্ষেত্রে তোমরা একটু দেখো, তাহলে আমরা এটা যদি সমীকরণ হয়, Q ইকুয়াল টু Q1 মাইনাস Q2 মান বসিয়ে দিয়েছি। এখান থেকে এই সমীকরণ পাওয়া যায়, এই ৩ নং সমীকরণ। তাহলে K A থিটা স্কয়ার আ ডি স্কয়ার থিটা dx স্কয়ার ডেল x। ঠিক আছে? এভাবে বসাতে পারি। ওকে? সেক্ষেত্রে ওই চিত্র আগেরটাই রয়েছে। এখন আমরা এই যে তাপ, এবার একটু খেয়াল করো। একটু গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের মনে রাখার প্রয়োজন। না হলে এখানে তোমাদের একটি আ একটা অস্পষ্ট বিষয় থাকবে। এখানে যে ক্ষুদ্র অংশ, এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশে অ্যা দণ্ডের GH অংশ কর্তৃক এই যে তাপটা প্রবেশ করে গেল, মানে শোষণ করে নিল, সেইটা ২ টা কাজে ব্যয়িত হয়। একটা হলো তাপমাত্রা বৃদ্ধিতে ব্যয়িত হবে, আরেকটা বিকিরণ করবে। কারণ হচ্ছে তুমি এটাকে, এই অংশটা গরম করছো। সেই কিছু তাপ তুমি দেখো, লোহা গরম করলে পাশে যদি হাত দাও, একটু হাতে কিন্তু তাপ লাগবে। তার মানে ওইটা কি বিকিরণ তাপ। আর এর মধ্যে দিয়ে একটা তাপটা ওইখানে তো অংশটা গরম করছে। তো ওই তাপটা তো এই গরম লাগে। সেই অংশে এটা পরিবাহিত তাপ। তাহলে সেক্ষেত্রে আমরা বের করতে পারি ব্যয়িত তাপের পরিমাণ। তাহলে এই জিএস অংশ কর্তৃক ব্যয়িত তাপ, তাহলে এখানে ২ টা কাজ। একটা হলো নিউটনের শীতলীকরণ সূত্র থেকে আমরা পাবো একটা তাপ, আর এখানে একটা তাপ পাবো। তাহলে এইটা হলো কি, তোমরা জানো সেই ব্যয়িত তাপের পরিমাণ ভর, আপেক্ষিক তাপ, তাপমাত্রার বৃদ্ধি। সমীকরণে যদি বসিয়ে দাও, ভরকে ভাঙলে আমরা পাওয়া যায় আয়তন ঘনত্ব, আর আপেক্ষিক তাপকে ভাঙলে কি বোঝায়, আপেক্ষিক তাপ, আর তাপমাত্রা বৃদ্ধি তো ডেল্টা থিটা। তাহলে এভাবে যদি করে, তাহলে এখানে সমীকরণটা এটা দেখো, দেখো এ ডেল্টা থিটা রো। ঠিক আছে? এই আয়তন, আয়তন হলো ক্ষেত্রফল ইনটু তোমাদের পুরুত্ব। আর রো এস কি আপেক্ষিক তাপ। আর ডি থিটা বাই ডিটি একক সময় যেটা হয় টাইম দ্বারা ভাগ হয়েছে। তো এটা ৪ নং সমীকরণ। এভাবে আমরা এখন যদি তোমাদের এখান থেকে একটা বিষয় আমরা নিয়ে আসতে চাই। তোমরা একটু দেখো, এখান থেকে দেখো নিউটনের শীতলীকরণের সূত্র অনুযায়ী, উক্ত অংশ কর্তৃক বিকিরণ প্রক্রিয়ায় হারানো তাপের পরিমাণ। তা হারানো তাপ কিরকম হবে? কারণ তোমার নিউটনের ৩য় সূত্র, শীতলীকরণ সূত্রটা তোমাদের মনে আছে কিনা তারপর আমি বলি। নিউটনের শীতলীকরণ সূত্রটা হচ্ছে যে আ কোনো একটি আ সিস্টেমের তাপ অর্জনের পরিমাণটা কি হবে? পরিপার্শ্বের তাপ এবং ওই সিস্টেমের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। এখন এটা যদি হয়, তাহলে এই বিকিরণ তাপের ক্ষমতা আসে, বিকিরণ ক্ষমতা E, এবং মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এ ক্ষেত্রফল এবং তাপমাত্রার পার্থক্য থিটা। তাহলে এই মান যদি বসিয়ে দেই, তাহলে E আর হচ্ছে মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল কি? এটা হলো ওই যে এটা হলো আ ওই যে ক্ষুদ্র অংশ, তার পরিধি, পেরিমিটার, পেরিমিটার। আর ডেল্টা এক্স মানে পুরুত্ব। এই ২ টা গুণ করলে এই অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। এই অংশের ক্ষেত্রফলটা পাওয়া যাবে। তাহলে এটা পাওয়া গেল, আর এই থিটা হচ্ছে তাপমাত্রা পার্থক্য। তাহলে এটা ৫ নং সমীকরণ। তাহলে এই ২ টা তাপ। তাহলে যে তাপটা এন্টার করলো, যেটা আমরা ১ নং সমীকরণে পেলাম, সেই তাপ ২ টা এই ২ টা অংশের তাপের দ্বারা আ পাওয়া গেল। তাহলে ৩ নং সমীকরণের তাপ ২ টা ভাগে ব্যয় হয়। একটা হলো ৪ নং এ পেয়েছি, আরেকটা ৫ নম্বরে পেয়েছি। তাহলে এরা সাম্যাবস্থা কি? সমান হবে। তাহলে এই সাম্যাবস্থায় ৩, ৪, ৫ থেকে যদি বসিয়ে দিই, তাহলে আমরা এভাবে সমতা সমীকরণটা পেয়ে যাই। সমতা সমীকরণটা তো আমরা বসিয়ে দিলাম মানগুলো। দেখো একদম সহজ করে, কোনো কঠিন কিছু নাই। এখন এখানে এটাকে জাস্ট সরলীকরণ করলাম। এখানে সরলীকরণ করলাম। আবার উভয় পক্ষ থেকে ডেল এক্স, ডেল এক্স, ডেল এক্স কাটা দিলাম। বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে এভাবে একটা সমীকরণ সাজালাম, এবং এই সমীকরণটাই আমরা পেয়ে যাই। এই সমীকরণটাই আমাদের ফুরিয়ার সমীকরণ হিসেবে ব্যবহার করতে পারি। এই সমীকরণকে আমরা ৭ নং সমীকরণ হিসেবে দেখাতে পারি। এখন শিক্ষার্থীরা, এই তাপ ব্যাপনতার যে তাপমাত্রিক পরিবাহিতা বা তাপ ব্যাপনতার সংজ্ঞা আমরা এটা জেনেছি কিছুক্ষণ আগে। দেখো, তাহলে এখানে আমরা আরেকটা এম এর একটা নতুন একটা প্যারামিটার বা রাশির অবতারণা করলাম, এটার নতুন নাম দিলাম। তাহলে এটা, তাহলে এইচ আর এম এর সংজ্ঞা দিলে এই সমীকরণটা আমরা ৭ নংকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এভাবে যদি লেখা যায়, এই সমীকরণকে আমরা ফোরিয়ারের আদর্শ সমীকরণ হিসেবে পরীক্ষায় যদি আসে উপস্থাপন করে লিখতে পারি। ঠিক আছে? তাহলে এটা ৭ নাম্বার লিখলেও চলবে,
আবার এইটাকে যদি একটু সহজীকরণ করে এই দুইটা রাশিকে পরিচয় করে দিয়ে এভাবে লিখি তাও হবে। এটা নিয়ে আমাদের কোনো এখানে ভিন্ন মত নাই। ঠিক আছে? এখন তাপমাত্রা স্থিত অবস্থায় পৌঁছবার পূর্বে ৮ নং সমীকরণকে বলা হয় ফুরিয়ার আদর্শ সমীকরণ। এখন একটা বিশেষ আ কন্ডিশনে আমরা একটা কথা বলতে পারি। সেটা হলো বিকিরণ প্রক্রিয়ায় তাপ হারানোকে যদি মনে করো বিকিরণ প্রক্রিয়ায় তাপ যায় নাই। তাপটা শুধু ভিতরে গরম করার জন্যই ব্যয় হইছে। এইভাবে যদি আমরা ধরে নিই, সাধারণত এটা তো হয় না। তারপরও সেই বিকিরণ প্রক্রিয়ায় তাহলে এটাকে E equal to 0 বসানো যায়। তো E equal to যদি 0 বসাই দিই, তাহলে এই ২ টা রাশি লেখা যায়। তাহলে সেক্ষেত্রে সমীকরণটা এভাবে দাঁড়ায়। এটা হলো একমাত্রিক প্রবাহের ক্ষেত্রে। কারণ দ্বিমাত্রিক মানে কি বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে। ওইটা আপনাকে আমরা নিব না। শুধু একমাত্রিক প্রবাহে হয়ে গেছে। তাহলে ওই হিসাবে ধরলে আমরা এভাবে লিখতে পারি। আমার মনে হয় এই ২ টা ক্ষেত্র তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। শিক্ষার্থীরা তাহলে এইভাবে তোমরা ফুরিয়ার সমীকরণ আসলে পরীক্ষায় এটুক পর্যন্ত লিখলেই তুমি পূর্ণ নম্বর পাবা আশা করি। তবে এভাবে তোমরা ব্যাখ্যাগুলো লিখতে হবে বাংলা বা ল্যাঙ্গুয়েজে কথাগুলো লিখতে হবে। তোমরা সেভাবে পারবে আশা করি। শিক্ষার্থীরা এবার আমরা আ তাপের রৈখিক প্রবাহের ক্ষেত্রে এই সমীকরণটাকে আমরা যদি প্রকাশ করি তাপের রৈখিক স্থিতিপূর্ব অবস্থায় স্থিত অবস্থায়। আগে আমরা স্থিতিপূর্ব অবস্থার ক্ষেত্রে দেখেছি। মানে চলমান অবস্থায়। এবার স্থিতি অবস্থায় পৌঁছেই গেছে। তাহলে এই সমীকরণটাকে আমরা তাহলে স্থিতি অবস্থায় পৌঁছলে এই যে এর তাপমাত্রার পরিবর্তনের হার কি 0 হয়ে যাবে। ঠিক আছে তো? কথার সাথে? তাহলে এটা যদি 0 বসাই তাহলে ৭ নং সমীকরণে dθ/dt এই যে দেখো ৭ নং সমীকরণ কি আমরা পেয়েছিলাম এখানে দেখো এই ৭ নং এই যে এই যে dθ/dt এটার মান 0 বসাই দাও। এই মানটাকে 0 বসাই দাও। তো 0 বসাইলে এইটা ইকুয়াল টু 0 ঠিক আছে? এইটা ইকুয়াল টু 0 যদি হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি। এইটা থেকে আমরা সাজানোর ফলে এভাবে লিখতে পারি। এভাবে একটা নতুন রাশি মিউ স্কয়ার লিখতে পারি EP/AK এভাবে প্রকাশ করতে পারি। এটা আরবিটারি ধ্রুবক। আমাদের সমীকরণ সমাধান করার জন্য এভাবে লিখতে পারি। তাহলে এভাবে যদি হয় আ শিক্ষার্থীরা তোমরা এখানে দেখতে পাবে। তাহলে এভাবে যদি লেখা যায় তাহলে এভাবে আমাদের একটা সমীকরণ হয়। এখন এখানে দেখো আমাদের একটা বিষয় ভাবার বিষয় আছে যে এই সমীকরণটাও আমরা ফুরিয়ার সমীকরণ হিসেবে দেখাতে পারি। আচ্ছা। তাহলে এই কয়েকটা রূপে তাহলে আগের যে ২ টা সমীকরণ দেখেছিলাম তাহলে ৩ টা সমীকরণ দেখলাম ফুরিয়ারের। যে এখন ওটা হলো আদর্শ সমীকরণ। এখন এটা হলো স্পেশাল কন্ডিশন এর ক্ষেত্রে স্থিতি অবস্থায় পৌঁছানোর পরে যে সমীকরণটা হয়। এখন এই সমীকরণের জন্য আমরা একটা ট্রায়াল সমাধান নিব। ট্রায়াল কখন নেই? আনুমানিক একটা সমাধান নিব, ইচ্ছামূলক সমাধান। তাহলে সেই সমাধানটা নিব। নিয়ে এটাকে চেক করে দেখব এইটাই আসলে এটার সমাধান। তাহলে এই সমীকরণের সমাধান হিসেবে আমরা এভাবে বিবেচনা করি এবং যেখানে B আর C হলো ২ টা ইচ্ছামূলক ধ্রুবক। আরবিট্রারি কনস্ট্যান্ট। আরবিট্রারি মানে কি ইচ্ছামূলক। ঠিক আছে? এভাবে ২ টা নেই। এটা হলো ১১ নম্বর সমীকরণ। তাহলে এই ১১ নম্বর সমীকরণ ধরে আমরা সামনের দিকে সমাধানটা করব। এখানে দেখো শিক্ষার্থীরা, এখানে দেখো। তাহলে এই ১১ নম্বর সমীকরণটা নিলাম। এখানে এখানে দেখো, এই সমীকরণে A আর B এর মান বের করতে চাই। A আর B এর মান বের করতে চাই। A আর B এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এক্ষেত্রে আমাদের বিষয়টা করতে হবে। তাহলে আমরা একটু দ্রুত করি। তাহলে x equal to 0 এখন এই ২ টার মান পাওয়া যাবে বাউন্ডারি কন্ডিশন এর উপর। বাউন্ডারি কন্ডিশন মানে প্রাথমিক অবস্থা এবং শেষ অবস্থার উপরে। ২ প্রান্তীয় অবস্থার উপরে। তাহলে এখন x equal to 0 তার মানে শুরুতে x equal to 0 মানে কি? এই যে চিত্রটা যদি আমরা দেখি এই যে x equal to 0 এই যে প্রাথমিক অবস্থায়। আর শেষ অবস্থা কি? ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? আ ডিসট্যান্স যখন ইনফিনিটি হয়, তাহলে সেক্ষেত্রে এখানে আমরা দেখি তাহলে এই ক্ষেত্রে হয় x equal to infinity হলে আ তাহলে x equal to যখন 0 তখন তো একটা তাপমাত্রা থাকবে, কক্ষ তাপমাত্রা। কক্ষ তাপমাত্রা থাকবে না? একটা এখন যে আমরা অবস্থান করতেছি। আর x equal to infinity হলে তখন একটা তাপমাত্রা থাকবে। তাহলে এই এবং যখন ইনফিনিটি হয় না তখন তাপমাত্রা থাকবে না। তখন অনেক দূর পর্যন্ত যদি যায় সেখানে তো তাপ থাকবে না। সেটা কি হয়? তাপের পরিমাণ 0 হয়ে যাবে। তাহলে সেই অবস্থা যদি হয় তাহলে ১১ নং সমীকরণে এই তথ্যগুলো যদি বসাই দিই, ১১ নং সমীকরণে তোমরা একটু দেখো এটা ধীরে, ধীরে এটা এলোমেলো করো না। এই যে ১১ নং সমীকরণে যদি এই তথ্যগুলো বসাই তাহলে এভাবে একটা সমীকরণ পাই। ঠিক আছে? তাহলে এই সমীকরণ পাই। আর আবার দ্বিতীয় এটা হলো ১ আর দ্বিতীয় যে তথ্যগুলো আছে সেটা যদি এই কন্ডিশনটা বসাই দিই, এটা হলো ১ আর এটা হলো ১ আর এটা হলো ২।
তাহলে এই দুইটা, হ্যাঁ, তাই ২ নম্বর তথ্যটা যদি বসিয়ে দিই কন্ডিশন, তাহলে আমরা এভাবে সমীকরণ পাই বি এর মান 0। দেখো একদম সহজেই, কারণ ইনফিনিটি হলে 0 হয়, বি এটা 0 ইনফিনিটি হয়, তাহলে এটা 0 হয়ে যাবে। আচ্ছা, তাহলে এই সমীকরণ, তাহলে সমীকরণ পাওয়া গেল। থিটা বি প্লাস সি, তাহলে বি এর মান যদি 0 বসাই এই সমীকরণে, এই যে বি এর মানটাকে 0 বসাও, এখানে এই যে 0 বসাও, বি এর মান 0 বসাই দাও। বি এর মান 0 বসালে সি ইকুয়াল টু কি লেখা যায়? থিটা নট। তাহলে থিটা নট যদি বসাই তাহলে এরকম লিখতে পারি, তাহলে সি ইকুয়াল টু থিটা নট। তাহলে এখন সমীকরণে যদি বসাই দিই, এভাবে আমরা একটা সমাধান পেতে পারি। এই আমাদের হয়ে গেল। শিক্ষার্থীরা আমরা দেখলাম যে এইটাই হলো আমাদের ফুরিয়ার সমীকরণের একটি সমাধান। এখন শিক্ষার্থীরা আমরা এ একটি নতুন তাপ পরিবহন গুণাঙ্ক নির্ণয়ের জন্য লি এর পদ্ধতি। এখানে তাপ পরিবহন নির্ণয় উপরিবেয়ী পদার্থ। উপরিবেয়ী পদার্থ আম কাকে বলে? যে পদার্থের পরিবেগত পরিবেহের চেয়ে কম, কিন্তু অপরিবেহের চেয়ে বেশি, মাঝামাঝি। উপরিবেয়ী পদার্থ। সেমিকন্ডাক্টর তো আমরা সাদা প্রচলিত আ তড়িতের ক্ষেত্রে বুঝি। এক্ষেত্রেও এটা বলা যায়। তাহলে হুম, তাহলে এটা ব্যাড কন্ডাক্টর হিসেবেও ধরা হয়। এখানে সেমিকন্ডাক্টর বলা হবে না, কেন এটা তড়িতের ক্ষেত্রে এটা স্পেশাল ভাবে বলা হয়। তাহলে এটা ব্যাড কন্ডাক্টর। তাহলে এই কন্ডাক্টর গুলোর কি রকম হবে? তাহলে আম এটা এটা যদি হয়, তাহলে আমরা এখানে দেখো চিত্রে একটা চিত্র দেখা আছে। এটা লি এর পদ্ধতিতে একটা আমরা যে পদার্থের তাপ পরিবেগকত্ব নির্ণয় করব সেরকম একটা পদার্থ নিব। এই যে এস, তোমরা দেখতে পাচ্ছ আ এস। তাহলে এই পদার্থ নিয়ে নিলাম। এটা একটা ব্যাখ্যা, জাস্ট আমি সহজে বুঝিয়ে দিই। তাহলে এখানে ২ টা চাকতি আর একটা বাষ্প প্রকোষ্ঠ। এখানে একটা বাষ্প প্রকোষ্ঠ সি থাকবে। আর এখানে এটা ঝুলানো থাকবে, একদম আ ঝুলানো থাকবে এবং একই লেবেলিং করা থাকবে। এই অবস্থায়, এবং বি আর সি এই ২ টা চাকতির মধ্যে গর্ত করে ২ টা থার্মোমিটার বসানো থাকবে। T1 আর একটা T2। ঠিক আছে? এখন এইভাবে যদি একটা যান্ত্রিক ব্যবস্থা আমরা তৈরি করতে পারি, তাহলে এটাই হলো লি এর পরীক্ষার জন্য, তাপ পরিবেগকত্ব নির্ণয়ের জন্য। আর এই এসটাই হলো কুকুরিবি পদার্থ। এইটাকে নিয়েই আমরা আলোচনা করতেছি। এই যে এসটা হলো কুকুরিবি পদার্থ। তাহলে এভাবে যন্ত্রের বর্ণনা আছে। তোমরা যন্ত্রের বর্ণনাটা আগে লিখে নিবে, নোট করে নিবে। আর বই থেকে সহজে নেবে। তাহলে আমরা ১ম এ বাষ্প প্রকোষ্ঠের মধ্য দিয়ে তা বাষ্প চালনা করব। এই যে বাষ্প প্রকোষ্ঠ চালনা করব। তাহলে তাহলে এই যে বিএসডি চাকতিগুলোর ক্রমশ তাপমাত্রা বৃদ্ধি পাবে। তাহলে এটা গরম হয়ে গেলে এখানে তাপমাত্রা এদিকে যাবে না? তাপ পরিবহন হবে। এবং কিছুক্ষণ পরে তাপমাত্রা স্থির অবস্থায় পৌঁছাবে। কি বুঝতে পারছো তো? আচ্ছা। এই অবস্থায় T1 এবং T2 এর তাপমাত্রা পাঠ নেই। তাহলে ২ টা আলাদা। T1 আর T2 ২ টা তাপমাত্রা নিব। ঠিক আছে? এভাবে আমরা কাজ করব। এরপর এটা হলো ১ নাম্বার কাজ। দ্বিতীয়ত, তাপ বিকিরণজনিত তাপক্ষয় নির্ণয়ের জন্য ডি চাকতির উপর থেকে, ডি চাকতি, এই যে ডি চাকতির উপর থেকে এস, বি আর সি সরিয়ে নিব। এস তাহলে কি নিব? এস, বি, সি সরিয়ে নিব। ডি, ডি এর উপরে যে বাকিগুলো আছে এগুলো সব সরিয়ে নিব। কি ঠিক আছে? বোঝা যাচ্ছে তো? আচ্ছা। একটি অগ্নিশিখার সাহায্যে ডি উত্তপ্ত করব এবং T2 আ তা আ থার্মোমিটারের পাঠ এমনভাবে নিব যেন 10 ডিগ্রির বেশি না হয়। ঠিক আছে? অতঃপর পরীক্ষাধীন চাকতিকে এর উপরে স্থাপন করে পরিবেশের শীতল করতে থাকি। পরিবেশটাকে শীতল করতে থাকি। আ এভাবে যদি প্রক্রিয়াটা নেই, তাহলে একটি নির্দিষ্ট সময় অন্তর আ T2 তাপমাত্রার পাঠ নেই এবং সময় বনাম একটা লেখচিত্র আঁকলাম। এই যে এখানে দেখো লেখচিত্রটা দেয়া আছে। তাপমাত্রার লেখচিত্রে এভাবে আ তাপমাত্রা হ্রাস পেতে হয়। এভাবে একটা আমরা বক্ররেখা পাই। ঠিক ঠিক আছে? এই বক্ররেখা পাই। এই বক্ররেখারই একটা স্লোপ আঁকা হবে। স্লোপ বা একটা স্পর্শক এঁকে তার স্লোপ আঁকতে হবে। ঠিক আছে? তাহলে এই স্লোপ আঁকা হলে এটা নেগেটিভ স্লোপ হবে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে, তারপর আমরা হিসাবটা দেখাই। তাহলে হিসাব আর গণনা করতে পারি আমরা এখান থেকে। দেখো শিক্ষার্থীরা, তাহলে স্থিতি অবস্থায় T1 তাপমাত্রা পাঠ, এটা থিটা 1, T2 এর পাঠ আ থিটা 2। পরীক্ষাধীন চাকতি, পরীক্ষাধীন চাকতির কোনটা ছিল মনে আছে? এস। ঠিক আছে? পরীক্ষাধীন চাকতি কোনটা? যেটা নিয়ে কুপরিবি পদার্থের যে চাকতি। তাহলে এটার প্রসেসর হলো A, তাপ পরিমাণ গুণাঙ্ক K। এই K ই আমরা বের করতে যাচ্ছি। আমরা K টাই বের করব। তাহলে এই কোথায় হলো এইটাকেই বের করব। তাহলে এইটাকেই বের করতে চাই। আচ্ছা। এখন আপেক্ষিক তাপ ধরলাম S,
আর ভর হলো m। তাহলে এই যে সময় তাপ পরিবহন হবে কতটুকু, এটা আমরা একটা সমীকরণ দিতে পারি। ঠিক আছে, এটাকে 1 নং সমীকরণ দিয়েছি, এখানে 1 নং সমীকরণ তোমরা দেখতে পাচ্ছ। তাহলে এটা হলো পরিবহন হচ্ছে পরিবহন প্রক্রিয়া যেটা হয়, আমরা এতক্ষণ যে আলোচনার মধ্যে ছিলাম। এখন দেখো তাহলে ডি চাকতিতে থেকে প্রতি সেকেন্ডে তাপ হারানোর বা বিকিরণ তাপটা কতটুকু হবে বলো, তোমরা এলোমেলো করো না। তাহলে কিউ এম এস ডি থিটা, ঠিক আছে। এই তাহলে 1 আর 2, তাহলে যে পরিমাণ তাপ পরিবহন হলো সেই পরিমাণে তো বিকিরণ করছে, তাই না? তাপ হারাবে আর কি। তাহলে সেই সমতা বিধান করলে আমরা সাম্যাবস্থায় এটা লিখতে পারি। তাই সাম্যাবস্থায় যদি লিখি তাহলে এই সমীকরণ আসে, তাহলে সেখান থেকে একটা কে এর মান পেয়ে যাই। এই যে এইটাই হলো আমাদের কে নির্ণয়ের ফর্মুলা বা সূত্র। এখন এই ডি থিটা বা ডিটি এইটা আমরা এখানে গ্রাফ থেকে আমরা লিখতে পারি, যে গ্রাফ, তাহলে এইটুক হচ্ছে তাপমাত্রার পার্থক্য থেকে এটুকু হয়। তাহলে এটা হলো এটুক কি ডি থিটা, আর এই যে এখানে যে পরিবর্তন হবে এটুক হলো ডি ফাই। তাহলে এটুক আমরা বের করলাম। তাহলে পিএন এনএল এই মানটা যদি বসিয়ে দিই গ্রাফ থেকে, তাহলে আমাদের কে এর মানটা পেয়ে যাবো। তো এইভাবে যদি উত্তর করা যায়, তোমরা এটা একটা বিশদ প্রশ্ন, বড় আকারের প্রশ্ন, এটার উত্তর কিন্তু এভাবে লিখলে তোমরা পারবে। তাহলে শিক্ষার্থীরা আমাদের মৌলিক আলোচনার যে বিষয়গুলো, গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা টাচ করেছি। আমাদের ক্লাস ধারাবাহিক ক্লাসের এই পর্যন্ত শেষ। আমরা আমাদের আলো পাঠের দ্বিতীয় অংশে আসি পড়ায়। তা হলো প্রশ্ন উত্তর পর্ব। শিক্ষার্থীরা তোমাদের কাছ থেকে আমি প্রশ্ন প্রত্যাশা করতেছি। তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কেউ আছে প্রশ্ন করার? নেটওয়ার্কের সমস্যা সম্ভবত। আহ, তারেক তারেক প্রশ্ন করতে যাচ্ছ না? পার্থক্য কি সেটা জানতে চাচ্ছ? আচ্ছা আমি বলি, এটা হলো তাপ পরিবহন গুণাঙ্ক এবং তাপ পরিবাহিত, এটার মৌলিক পার্থক্য হচ্ছে আহ, এখানে তাপ স্থিতি অবস্থায় যে বস্তুর মধ্যে দিয়ে তাপের এক প্রান্ত থেকে আরেক জায়গায় প্রবাহিত হবে তা বলে পরিবাহিতা বা ব্যাপনতা বলা হয়। আর তাপ পরিবহন গুণাঙ্ক সেটা হলো আহ, একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি কঠিন পদার্থের একটা সীমিত খণ্ডের মধ্য দিয়ে সমান্তরাল পাতের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একক দূরত্বের এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ সঞ্চারিত হবে তার পরিমাণকে বোঝাবে। ঠিক আছে, ধন্যবাদ তারেক। নাইম কোনো প্রশ্ন করবা? না স্যার, প্রশ্ন নাই তেমন কোনো। আচ্ছা ঠিক আছে, তোমরা বুঝতে পারছো মনে হয়। আমি তোমাদের একটু বলি, তোমরা যদি আছে তাহলে তারেককে আমি নাইমকে তোমাকে একটা প্রশ্ন করি। আহ, সেটা হলো আহ, আমাদের এই ফোরিয়ার যে সমীকরণ সমাধান করলাম, সমাধান করার সময় তোমাদের মনে আছে কিনা, সেখানে আমরা ইনফিনিটির সময় তাপমাত্রা 0 ধরি কেন, শেষ তাপমাত্রা? স্থিতাবস্থায় পৌঁছানোর জন্য। হ্যাঁ, না এক্স্যাক্টলি ওরকম না। মনে করো ইনফিনিটি